নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুদান জ্বলছে লাস্ট কয়েকদিন ধরে। একবিংশ শতাব্দীর সব থেকে বড় গণহত্যা সুদানে চলছে। এবার কেন চলছে এই দেশে, কি করে এই পরিস্থিতি তৈরি হলো, এই পুরো ব্যাপারটা আমাদের বোঝা দরকার। এ কারণে বোঝা দরকার, শুধু পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স জেনে পাশ করব সেজন্য নয়, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। একটা কথা আছে, কেউ দেখে শেখে আর কেউ ঠেকে শেখে। তো যখন অন্য কোনো একটা দেশে কোনো খারাপ জিনিস হচ্ছে, আমরা একই সঙ্গে প্রার্থনা করব যেন সেটা না হয়, আর একই সঙ্গে তাদেরটা দেখে শিক্ষা নেব যেন আমার এখানে ওই জিনিসটা না হয়। তারা কি কি ভুল করেছে সেই ভুলটা যেন আমরা না করি, কারণ আমাদের যাতে ঠেকে শিখতে না হয়, এই জন্য আমাদের প্রত্যেকের জানা দরকার। তো দেখুন, প্রথমেই যদি বিভিন্ন বড় বড় নিউজ পোর্টালের দিকে দেখি, সেটা সিএনএন থেকে শুরু করে বাকি শ্রীলঙ্কার নিউজ পোর্টাল থেকে বাংলাদেশের নিউজ পোর্টাল, সব জায়গায় আমরা দেখতে পাবো যে 150 মহিলা আল ফাসারে দারফুর অঞ্চলে তাদের ধর্ষণ করা হয়েছে, এই ধরনের খবর আসছে একদিনে। সারা ঘটনাক্রম জুড়ে নয়, কোথাও খবর আসছে যে স্যাটেলাইটে মহাকাশ থেকে দেখা যাচ্ছে রক্ত এবং মাস গ্রেভ, গণকবর। মহাকাশ থেকে রক্তের স্পট দেখা যাচ্ছে বালির ওপর। মানে কি ধরনের হত্যাকাণ্ড চলছে বোঝা যাচ্ছে, মহাকাশ থেকে রক্তের স্পট দেখা যাচ্ছে। এবং আবারও বলা হচ্ছে যে মাস গ্রেভ ডিটেক্টেড, শ্রীলঙ্কা গার্ডিয়ানে গণকবর দেখা যাচ্ছে, মানুষকে পুঁতে দেওয়া হচ্ছে যেখানে পাওয়া যাচ্ছে। কি হচ্ছে সুদানে, কি হলো হঠাৎ করে? দেখুন, গোটা ব্যাপারটা বোঝার জন্য একটু একটু করে আমরা পুরো জিনিসটা বুঝে নিই। পৃথিবীর ম্যাপে সুদান কোথায়? এই যে সবুজ জায়গাটা রং করে এনেছি, এটা হচ্ছে সুদান, বাকিটা সাদা। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, তাই তো? এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। এখানে আমাদের আরো অনেক জায়গা নেওয়ার আছে, তো ঠিক আছে, ওগুলো টাইম টু টাইম হতে থাকবে। এই হচ্ছে সুদান, আফ্রিকা মহাদেশে। এইটা হচ্ছে আমাদের আফ্রিকা মহাদেশ, তাই তো? এবার যদি আমি আরেকটু ক্লোজ ভাবে আপনাকে দেখাই আফ্রিকা মহাদেশের ম্যাপটার মধ্যে, তাহলে এই হচ্ছে সুদান, লাল অংশটা। চলুন আমরা আরো ক্লোজ হয়ে যাই। এবার যদি আমরা সুদানের ম্যাপটার ওপর ফোকাস করে দেখি, তাহলে আমরা দেখব এই হচ্ছে সুদান, আর এইখানে আবার দেখছি একটা নতুন জায়গা হয়ে গেছে সাউথ সুদান। কি ব্যাপার সাউথ সুদান? ব্যাপারটা কি হলো দেখুন, এখানে আবার দেখছি একটা সাদা মতো জায়গা হয়ে গেছে ডারফুর, এখানে ব্লু নাইল, এখানে একটু সাদা সাদা অংশ, এখানে লেখা সাউথ কর্ডোফ্যান। কি ব্যাপার? ব্যাপার হচ্ছে এই গোটা লাল জায়গাটাই আগে ছিল সুদান, এই যে আফ্রিকা মহাদেশের মধ্যে, যেটা আগের ছবিতে আমরা দেখালাম। এবার লাস্ট 30 বছর ধরে সুদানে অশান্তি চলছে, শান্তি নেই কোনো। 30 বছর ধরে মারামারি, হত্যাকাণ্ড, ক্ষমতা দখলের লড়াই। আমরা আমাদের দেশে মোটের ওপর ভালো আছি বলে যে ভোট হয়, ভোটে জিতে কোনো সরকার আসে, তাই আমরা বুঝতে পারি না যে সারা পৃথিবীতে কোথায় আজকের ডেটে 2025-এ কি চলছে। এটা 500 বছর আগে মধ্যযুগের খবর নয়, আজকের ডেটের খবর। হ্যাঁ, আমাদের এখানেও ভোটে 50-100 জনের জীবন যায়, সেটা যেদিন আমরা জিরোতে নিয়ে আসতে পারবো সেদিন আমরা বলবো আমরা সভ্য জাতি হয়ে গেছি। কিন্তু এদের এখানে ভোট ফোটের বালাই নেই, ডিরেক্ট হত্যাকাণ্ড, কে ক্ষমতা দখল করবে। এইবার এই 30 বছর ধরে অশান্তি, হত্যাকাণ্ড চলতে চলতে 2011 সালে সাউথ সুদান আলাদা হয়ে যায়। মানে ওখানকার মিলিটারি, ওখানকার যারা হাতিয়ার তুলে নিয়েছিল হাতে, তারা সুদান থেকে আলাদা হয়ে বেরিয়ে যায়। তার মানে এই যে পুরো সাদা দাগ দেওয়া নিচের অংশটা, এটা এখন আলাদা একটা দেশ। এই দেশটায় এখন কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে প্রবলেম, আমরা এবার চলে এলাম ওপরের পার্টটায়। এইবার 2011-র পর এই যে ওপরের পার্টের সুদান, শান্তি নেই। সেখানে একটা দেশের মিলিটারি আছে, মিলিটারির নাম কি? সুদানিজ আর্মড ফোর্স। আমাদের দেশেরও যেমন ইন্ডিয়ান আর্মি আছে, কিন্তু ওদের দেশের যে প্রেসিডেন্ট, সে এই নিশ্চয়তায় ছিল না যে সুদানিজ আর্মড ফোর্স, আমার দেশের আর্মি আমাকে বাঁচাবে। ভাবতে পারেন? তো কি করেছে ওদের দেশের যে প্রেসিডেন্ট, সে নিজের সুরক্ষার জন্য নিজের অলমোস্ট পার্সোনাল এবং
পুরোপুরি ওই প্রেসিডেন্টের প্রতি সমর্পিত একটা স্পেশাল বাহিনী তৈরি করে নিয়েছিল, যার নাম আরএসএফ, র্যাপিড সাপোর্ট ফোর্স। যে প্রেসিডেন্টের ওপর অ্যাটাক আসলেই বিদেশ থেকে না, দেশের মধ্যে থেকেই র্যাপিড সাপোর্ট ফোর্স চলে এসে প্রেসিডেন্টকে রক্ষা করবে। তাহলে প্রেসিডেন্টও জানতো যে আমার দেশের আর্মি আমাকে নাও বাঁচাতে পারে। আপনি ভাবতে পারেন যে মোদিজি নিজের জন্য ইন্ডিয়ান আর্মির ওপর ভরসা না করে একটা পার্সোনাল আর্মি বানাচ্ছে। এটা এদের দেশের অবস্থা আজকের ডেটে। আমরা এদের থেকে শতগুণে ভালো আছি বলে আমরা ফিল করতে পারি না। এবার 2019 সালে প্রেসিডেন্ট বাসির তার আশঙ্কাই সত্যি প্রমাণিত হয় এবং সুদানিজ আর্মড ফোর্স, তার যে জেনারেল, তার যে আর্মির চিফ, সে প্রেসিডেন্টকে দেশ থেকে তাড়িয়ে দেয়, সে ক্ষমতা দখল করে নেয়, যেটা প্রেসিডেন্ট আগে ভাগেই আঁচ করেছিল। এইবার সুদানিজ আর্মড ফোর্সের যে হেড, তার হাতে মূলত ক্ষমতা চলে আসে, যদিও সবার সামনে একজনকে বসিয়ে রাখা হয়। যেমন পাকিস্তানে আসিম মুনিরের হাতে মেন ক্ষমতা, সবার সামনে একজন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে বসিয়ে রাখা হয়েছে। যেমন বাংলাদেশে আমেরিকা সিআইএ এর হাতে আসল ক্ষমতা, কিন্তু বাংলাদেশের জনগণ দেখছে যে না না, আমার দেশের একজন লোক মোহাম্মদ ইউনুস, তিনি তো প্রধান উপদেষ্টা, তিনি যা বলছেন সিআইএ শিখিয়ে দেওয়ার কথাই বলছেন। তো 2019-এর পর এরকম একটা সুদানিজ আর্মড ফোর্সের যে হেড, তার পছন্দের লোককে বসিয়ে দেওয়া হয়। এইবার এই যে আরএসএফ, যারা প্রেসিডেন্টের পার্সোনাল আর্মির মতো ছিল, তাদের হাতেও বেশ ক্ষমতা এবং প্রেসিডেন্ট বড় ভালো রকম আর্মি বানিয়েছিল, অস্ত্রশস্ত্র সব আছে। তারা তো পালায়নি। প্রেসিডেন্ট যখন পালিয়েছে তাদের মধ্যে মারামারি হয়েছে, কেউ কেউ মারা গেছে। এবার আরএসএফ এর যে হেড, সে দেখছে প্রেসিডেন্ট পালিয়েছে, ক্ষমতা তো আমারও আছে, সেনাবল তো আমারও আছে, তো আমি এবার চেষ্টা করি প্রেসিডেন্ট হতে, আমি সুদানিজ আর্মড ফোর্সের সঙ্গে মারামারি করে ওদেরকে হারিয়ে দিয়ে দেশের নেতা আমি হয়ে যাই। ভোটের তো বালাই নেই, যে মারতে পারবে সে জিতবে। এইবার লেগে গেল আরএসএফ ভার্সেস এসএএফ। কোত্থেকে আরএসএফ আর এসএএফ এলো বোঝা গেল? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এইবার এই যে লোক, ইনি হচ্ছেন জেনারেল আব্দেল ফাতে আল বুরহান। ইনি হচ্ছে সুদানিজ আর্মড ফোর্স, যেটা দেশের আর্মি, তার হেড। এ এখন বলছে 2021-এ একটা মজার ব্যাপার হয়। 2021-এ কি হয়, এর হাতে প্রচুর ক্ষমতা 2019-এর পর থেকে। আর এ হচ্ছে আরএসএফ এর কমান্ডার মোহাম্মদ হামদান দোগালো বা দাগালো, হেমেত্তিও বলা হয় এনাকে, ঠিক আছে? তো এ ছিল ওই প্রেসিডেন্টের যে পার্সোনাল আর্মি, তার চিফ। তো এরা দুজনে এখন মেন নেতা দেশের, দুজনেই আর্মি জেনারেল টাইপের। এইবার যে মজার ব্যাপারটা যেটা হয়, 2021-এ এরা দুজন মিলে ঠিক করে যে ভাই, প্রথম কথা যেটা করতে হবে ক্ষমতা ভোগ করতে গেলে, এই যে 2019-এ প্রেসিডেন্ট বাসির তো চলে গেছে, তার জায়গায় যাকে বসিয়ে রাখা হয়েছে, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চয়েস করে, মোটামুটি লোকে অন্তত তাই বুঝছে, একজন প্রেসিডেন্ট, একে আগে ভাগিয়ে দে, তারপর যা হবে ডিরেক্ট তোর আর আমার মধ্যে হবে। তো 2021 সালে আর একটা কু হয়, মানে সেনা অভ্যুত্থান হয়, এবং যে সিভিলিয়ান রুল ছিল সেটাকে পুরোপুরি হাঁটিয়ে দেওয়া হয়, যে এবার অফিসিয়ালি আর কোনো ভোট টোট হবে না, যেটা কয়েকদিনের মধ্যে পাকিস্তান এবং তার কয়েকদিনের মধ্যে বাংলাদেশেও আপনারা দেখতে পাবেন, যে আর কোনো রাগঢাক নয়, ডিরেক্ট আর্মি চালাবে। 2021-এ ঝামেলা মিটে গেল, আর কোনো প্রেসিডেন্ট নেই। এইবার এই এসএএফ আর আরএসএফ, মানে আরএসএফ এর এদিকে হামদান দাগালো আর এসএএফ এর এদিকে আব্দেল ফাতা আল বুরহান, এরা দুজন মিলে ঠিক করে, চ ভাই এইবার আমরা ক্ষমতা ভাগ বাটোয়ারা করে নিই। এইবার তখন বলা হয় যে এসএএফ, সুদানিজ আর্মড ফোর্স, এটা যেহেতু অফিসিয়াল, মোটামুটি সুদানিজ আর্মড ফোর্স দেশের, তো এই এসএএফ এর মধ্যে আরএসএফ কে ইনক্লুড করে নেওয়া হবে, আরএসএফ এর যা সেনাটেনা আছে। কিন্তু এই টোটাল নতুন সেনাবাহিনীর হেড কে হবে? এসএএফ এর নেতা না আরএসএফ এর নেতা? কার কাছে কতটা ক্ষমতা থাকবে, কে মেন হবে, কে তারপরে থাকবে, কার হাতে কত কন্ট্রোল থাকবে? এ ভাবছি এ যদি আমায় মেরে দিয়ে পুরোটা নিয়ে নেয়, ও ভাবছে ও যদি আমায় মেরে দিয়ে পুরোটা নিয়ে নেয়। এই করতে করতে এরা দুজনে আর কোনো ঐক্যমত্যে পৌঁছাতে পারলো না। তখন কি হলো, তখন
কি বলি যে দেশের মধ্যে যা হয় সব সময় আমরা ভাবি যে দেশের মধ্যেই হচ্ছে, 99% ক্ষেত্রে ওর মধ্যে ফরেন ইনফ্লুয়েন্স থাকে, বৈদেশিক শক্তি থাকে, জিও পলিটিক্স। সুদানের লোকেরা ভাবছে যে আমাদের দেশের মধ্যে যা হচ্ছে আমাদের দেশের ব্যাপার না, এইখানে ফরেন প্লেয়ার হিসেবে ঢুকে গেছে রাশিয়া আর আরব, ইউএই হঠাৎ করে এর মধ্যে ঢুকে যায় এবং আরএসএফ, যেটা প্রেসিডেন্টের পার্সোনাল বাহিনী ছিল, র্যাপিড সাপোর্ট ফোর্স, এর জেনারেলের সঙ্গে ডিল করে নেয় যে ভাই সুদানে একটা ফল্ট লাইন আছে। কি ফল্ট লাইন? আরব ভার্সেস নন আরব। তো ইউএই আরব তারা বলে যে যারা নন আরব আছে ওদের মারতে শুরু করো, একদম মাস কিলিং, যেখানে পাবে গলাফলা কেটে নাও, গুলি করে মেরে দাও, বাকি অস্ত্রের সাপোর্ট, টাকার সাপোর্ট সব আমরা দিয়ে যাব। এবং এরই মধ্যে ঢুকে যায় রাশিয়ার ওয়াগনার বাহিনী। তাহলে রাশিয়া আর ইউএই এখানে কিন্তু আসল খেলছে। এবার আমরা জানি রাশিয়া মানেই, যদি ওভারঅল জিও পলিটিক্সে দেখেন তাহলে রাশিয়া, চীন, ইরান, মোটামুটি এই শক্তিগুলো। আর ইউএই আরব মানে মোটামুটি তার পিছনে দাঁড়িয়ে থাকে আমেরিকা। তাহলে সুদানে আরএসএফ, আরএসএফ এর পিছনে ইউএইর পিছনে আমেরিকা। ওকে, এইবার এই ঘটনা যখন চলছে সেই সময় আরএসএফ, যারা ইউএইর সাপোর্ট প্রাপ্ত, যারা ওই প্রেসিডেন্টের পার্সোনাল বাহিনী ছিল, এরা আল ফাসার এই যে শহরটা, এইটাকে পুরো ঘিরে ফেলতে শুরু করে 2024-এর এপ্রিল থেকে। এটা খুব ইম্পর্টেন্ট একটা শহর এবং এই জায়গাটাকে বলা হয় দারফুর রিজিয়ান। ঠিক আছে, এই পুরো জায়গাটা দারফুর রিজিয়ান। এই দারফুর অঞ্চলটায় মূলত আরএসএফ এর কবজা, এই দিকটা আরএস এর কন্ট্রোলে। এইবার দেখুন আগের ম্যাপটা, আপনারা খানিক বুঝতে পারবেন যে কেন সুদানের মধ্যেও আবার এতগুলো ডিভিশন। এটা তো আলাদা দেশ হয়ে গেছে। এই যে দারফুর অঞ্চল, এই দিকটা মূলত আরএসএফ এর কবজা। এই যে বাকি সুদান অঞ্চল, এই দিকটা মূলত এসএএফ এর কবজা, মানে এসএফ এর হাতেই বেশি আছে। এই যে এই জায়গা, এখানে আবার লোকাল কিছু প্লেয়ার আছে যারা ছোট আর্মি নেতা, সে বলছে আমি কোনো দিকে যাব না, আমি এইটুকু জায়গা নিয়ে আমার দেশ বানাবো। ঠিক আছে, বিভিন্ন গ্রামে গ্রামে অস্ত্র তুলে নিয়েছে গ্রামের ছেলেরা, যে ভাই কোত্থেকে কোন আর্মি এসে আমাদের গ্রামে গুলি চালিয়ে দিয়ে চলে যাবে, তো আমাদের আত্মরক্ষার জন্য হাতে অস্ত্র তুলতে হবে। তো তাদের গ্রামের একটা আলাদা বাহিনী হয়ে গেছে। এরকম 10টা গ্রাম কখনো কখনো কোনো বড় প্রভাবশালী লিডারের আন্ডারে তারা একটা জোট বেঁধে একটা ছোট আর্মি বানিয়ে নিয়েছে, দিয়ে টোটাল ক্যাওস, সবাই সবাইকে মারছে। এখানে আলাদা একজন লিডার, এইটুকু জায়গাতে আলাদা একজন লিডার, এবং এই জায়গাটায় মূলত এর যে পাশের দেশ রয়েছে ইথিওপিয়া ইত্যাদি, এখানকার প্রভাব আছে। এখানে আলাদা একজন লিডার, এইখানটায় আরএসএফ, এইখানটায় এসএএফ। এই মুহূর্তে সুদানের অবস্থা। এবার এইখানে যে আল ফাসার, এই আল ফাসারটা খুব ইম্পর্টেন্ট একটা শহর। এই জন্য এই শহরটাকে পুরোপুরি কবজায় আনতে, মানে এমন তো না আরএসএফ এটাকে পুরো নিয়ে রেখেছে, তার মধ্যেও এসএএফ আছে, বাট মেন কবজা আরএসএফ এর হাতে দিকটায়। তো এই শহরটাকে পুরো ঘিরতে শুরু করে দেয় আরএসএফ 2024-এর এপ্রিল থেকে। 1.5 বছর ধরে ঘিরে রাখে। 1.5 বছর এইখানে খুব ঘন জনবসতিপূর্ণ এলাকা ছিল এটা, জল নেই, ইলেকট্রিক নেই, খাবার নেই। 460% খাবারের দাম বেড়ে গেছে। ইনফ্লেশন 6% ইনফ্লেশন হলে আমরা প্রতিবাদ করি ফেসবুকে রাস্তায় নেমে, 460%। এইবার ফাইনালি, কারণ এইখানে হচ্ছে আপনার নন আরব জনবসতি অনেক ছিল, ওদেরকে হত্যা করতে হবে আরএসএফ এর নীতি অনুযায়ী। এইবার ফাইনালি এদের ওপর চলে 1.5 বছর ধরে। যে কোনো যুদ্ধ হলেই নারী হচ্ছে সফট টার্গেট, ধর্ষণ। এই জন্য বলা হয় দেশে এমন সরকার চাই, এমন নেতা চাই যে ল অ্যান্ড অর্ডার ঠিক রাখবে, না হলে এই অবস্থা। এটা 1500 সালের কথা না, 2025 সালের। আমার দেশের মেয়েরাও যেমন মেয়ে, এদের দেশের মেয়েরাও তো মেয়ে, তাদের জীবনে এখন এটা ঘটছে। চলে মাস কিলিং, সঙ্গে চলে হসপিটালে ঢুকে, আল ফাসারের একটা হসপিটাল, সেই হসপিটালের মধ্যে ঢুকে ডাক্তার, নার্স, পেশেন্ট, তাদের হত্যা করা।
এই টোটাল ঘটনাটা, হসপিটাল খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কেন? কারণ পৃথিবীতে 100টা মারাত্মক যুদ্ধ হলে না 99টা যুদ্ধে হসপিটালকে বাদ রাখা হয়, যে ভাই এখানে তো অ্যাটাক করা উচিত না। এই রকম যখন মানবতার একদম শেষ সবকিছু, হসপিটালে অ্যাটাক চলছে, সেই মুহূর্তে শুরু হয় বম্বিং। যেখানে যেখানে এরা শেল্টার করে করে পালিয়ে গিয়ে অন্তত থাকছিল, তাদের ওপর বম্বিং, যাতে মরে যায় বা পালিয়ে যায়। এবং আল ফাসার থেকে এসএএফ পালিয়ে যেতে বাধ্য হয়, পুরোপুরি আরএসএফ এর কন্ট্রোলে চলে আসে আল ফাসার। এহেন অবস্থায় এই যে 1.5 বছর বললাম না, জাস্ট এই 1.5 বছরের পরিসংখ্যান, জাস্ট এই 1.5 বছরের, আমি 30 বছরের কথা বলছি না। এই অবস্থা, লরিতে করে মানুষজন ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছে পাশের দেশে, চাঁদ, ইজিপ্ট, সাউথ সুদান, এইসব দেশে। উদ্বাস্তু হতে, ভিটে মাটি ছাড়তে মানুষের জীবনে 1-2 প্রজন্মর ওপর কি ধাক্কা আসে, যারা বাংলাদেশ থেকে দেশে এসছেন তারা জানেন। তার কিছু একটা ব্যবসা ছিল, কিছু জমি জায়গা ছিল, কিছু অন্তত করে খেত, কিছু তো করে খেত মানুষ, কিছু হয়তো গবাদি পশু ছিল, তার নিজের জায়গা, তার চেনা পরিচিত মানুষজন, সবকিছু ছেড়ে রাতারাতি চলে যাওয়া। নতুন জায়গায় গিয়ে কি খাবে, কি করবে, কাউকে চেনে না, তাদের ঘর নেই, বাড়ি নেই, নোবডি নোজ এরা কোথায় যাচ্ছে। এই হচ্ছে বাচ্চাগুলোর অবস্থা। আমার দেশের বাচ্চারাও যেমন বাচ্চা, এরাও বাচ্চা। এদের কতজন ঠিকমতো খেতে পাবে, নিউট্রিশন তো অনেক দূরের কথা, গড নোস। এবং জাস্ট এই 1.5 বছরে 1.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে, যেটা বলা হচ্ছে একবিংশ শতাব্দীর সব থেকে বড় গণহত্যা। 1.5 বছরে 1.5 লাখ মানুষের মৃত্যু, মারা গেছে যারা। এবং 1.2 মিলিয়ন মানে 12 লাখ মানুষ ডিসপ্লেসড, 12 লাখ মানুষ ডিসপ্লেসড, তারা ঘরবাড়ি ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে গেছে। এহেন অবস্থায় এই মুহূর্তে সুদান রয়েছে, এবং সুদানে কাজ করছে এই মুহূর্তে ইউএই, জিওপলিটিক্সে কাজ করছে রাশিয়ার ওয়াগনার বাহিনী, এবং ফল্ট লাইন খুঁজে পেয়ে গেছে এরা। ফল্ট লাইন কি? আরব ভার্সেস নন আরব। দেখুন, আমাদের দেশে আমরা সবসময় ভাবি ফল্ট লাইন বুঝি খালি রিলিজিয়ান হয়, ধর্ম হয়, না, খুব ভুল কথা। আমাদের দেশে আমরা 1946 এবং তারপরেও বিভিন্ন সময় ফল্ট লাইন রিলিজিয়ান দেখেছি। নোয়াখালীতে গণহত্যা চলেছে, ধর্ষণ চলেছে, মানুষ উদ্বাস্তু হয়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পারে চলে এসছে। কাজে আমরা বোধহয় বাঙালিরা ভাবি যে খালি রিলিজিয়ানটাই ফল্ট লাইন হয়, একেবারে না। যে কোনো দেশের এজেন্সি যদি অন্য কোনো দেশকে ধ্বংস করার ইচ্ছে হয়, আমি জাস্ট দেখবেন ভারতবর্ষ কিভাবে পিওকে কে ফেরত নেবে তার সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছি, R&AWর সিক্রেট প্ল্যান। ওখানে পিওকের পুরো 6টা ফল্ট লাইন তুলে আলোচনা করেছি, জাস্ট এর আগের ভিডিওটা এই চ্যানেলেই আছে। তো যে কোনো এজেন্সির ফল্ট লাইন খুঁজে সেই কাজ থাকে যে ভাই এদের দেশে তো 97% মুসলিম, 5 কোটি লোক, 97% মুসলিম সুদানে, তো সবার তো অলমোস্ট একই রিলিজিয়ান, বাকি 3% খ্রিস্টান এইসব আছে। 97% মুসলিম, মুসলিম কান্ট্রি, একে অপরকে মারছে কেন? ইসলামিক ব্রাদারহুডে বিশ্বাসী সবাই এক হয়ে থাকতে পারতো, হচ্ছে না। কোনো এজেন্সি যেটা করে, অন্য কোনো দেশ যদি তার টার্গেট থাকে এই দেশকে ধ্বংস করতে হবে, সেই দেশের কি কি ফল্ট লাইন আছে সেই ফল্ট লাইনগুলোকে অ্যাম্প্লিফাই করো, বাড়িয়ে দাও, এবং পাবলিক সেন্টিমেন্টের সঙ্গে জুড়ে দিয়ে আন্দোলন লাগিয়ে দাও, মারামারি লাগিয়ে দাও, ব্যাস। আমাদের দেশে এই মুহূর্তে এই অবস্থায় কি কি ফল্ট লাইন আছে কয়েকটা বলবো, আপনারা সবাই রিলেট করতে পারবেন। কারা করাচ্ছে আমাদের বুঝতে হবে, ম্যাচিওর্ড হতে হবে। ভাষা, অনেক সময় দেখবেন ভাষা নিয়ে শুরু হয়ে যায় উগ্রতা। ও বাংলায় আছে, ও বাংলা বলতে পারে না, চলো আমরা গিয়ে ওকে পেটাবো। পেটানো কোনো সময় একপাক্ষিক হয় না।
উল্টো দিক থেকে পেটানোটা আসবে। এবং কোনো বিদেশি শক্তি চাইছে যে ভারতবর্ষের মানুষ, আমার ভাষা আলাদা ওর ভাষা আলাদা, এই ফল্ট লাইনটা অ্যাম্পলিফাই হয়ে গিয়ে পাবলিক সেন্টিমেন্টে চলে এসে নিজেরা নিজেদের পেটাতে শুরু করুক। দেখবেন প্রদেশ, হয়তো ভাষা এক, ধরলাম আমরা মধ্যপ্রদেশের ভাষাও হিন্দি, ধরলাম আমরা ছত্তিশগড়ের ভাষাও হিন্দি ধরলাম, দেখবেন তোর আলাদা প্রদেশ, আমার আলাদা প্রদেশ, আলাদা রাজ্য, যদি এই ফল্ট লাইন একবার পাবলিক সেন্টিমেন্টে ঢুকিয়ে দেওয়া যায়, নিজেরাই মারামারি করবে। দেখবেন সংস্কৃতি, ধর্ম এক হিন্দু, ভাষা এক বাংলা, প্রদেশ এক পশ্চিমবঙ্গ, সংস্কৃতি ও ঘটি ও বাঙাল। খুব ছিল না 10-15 বছর 20 বছর আগেও, এখন আস্তে আস্তে কমছে, কারণ আপনারা সচেতন। তাই যদি এই ফল্ট লাইনের ওপর কাজ করে দেওয়া যায়, ও দেখবেন 100টা ঘটি বাড়ির ছেলে, 100টা বাঙাল বাড়ির ছেলে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, ওর মাথা ফাটাচ্ছে। বাট উচিত ছিল এই 200টা ইউথ একসঙ্গে দেশের হয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। 200টা ইউথ 100 ভাগাভাগি হয়ে গিয়ে নিজেরাই নিজেদের পেটাচ্ছে। ফল্ট লাইন, দেখবেন ফল্ট লাইন জাত এখনো মাঝে মধ্যে উস্কে দেওয়ার চেষ্টা করা হয়, উঁচু জাতরা সব নিয়ে চলে গেল, তোমাদের বঞ্চিত করা হচ্ছে। ফল্ট লাইন, সেটাকে উস্কানোর চেষ্টা হচ্ছে, বিদেশ এটাই চাইছে। ফল্ট লাইন স্পোর্টস নিয়ে পর্যন্ত হয়। যদি যথেষ্ট পরিমাণে টাকা ইনভেস্ট করা যায় এবং 2 বছরের প্ল্যানিং ইনভেস্ট করা যায়, জাস্ট ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে 20,000, 40,000 লোকের মধ্যে মারামারি লাগিয়ে 30,000 লোককে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া যাবে। যদি যথেষ্ট পরিমাণে উস্কানি দেওয়া যায়, কিছু ফেক আইডি, মোহনবাগানের পতাকা লাগানো, ইস্ট বেঙ্গলের সমর্থকদের পরিবার মা বোন তুলে খুব বাজে বাজে ইঙ্গিত করে কিছু কথা, উল্টো দিক থেকে কিছু কথা, ওকে মারছে, এরকম কয়েকটা ভিডিও, ব্যাস, আর কিছু দেখতে হবে না। ফল্ট লাইন পলিটিক্স নিয়ে কোন লেভেলে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। উচিত কি যে আমাদের রাজ্যের শাসক দল, যে রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেস, তারা বলবে পাশের রাজ্যে উড়িষ্যা আছে না, বিজেপির সরকার, ওরা এই ডেভেলপমেন্ট করছে, ওরা 2টো কোম্পানি এনেছে, আমরা 3টে কোম্পানি আনব। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা বলবে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে সরকারি চাকরি 50,000 দিয়েছে, আমরা 60,000 দেব। দিস ইজ কম্পিটিশন, ডেভেলপমেন্ট। হয় কি, ও বিজেপি, ও তৃণমূল, ও সিপিএম, ও কংগ্রেস, ও আম আদমি পার্টি, ও আরজেডি, ও জেডিইউ, পিটা, নিজেরাই নিজেদের মার। এই গোটা ফল্ট লাইনে আমরা ভুলে যাই যে আমরা ভারতবাসী। ফ্যান বেস দিয়ে ফল্ট লাইন তৈরি করে দেওয়া যায়, কিচ্ছু অসুবিধা নেই, কোনো বড় এজেন্সির কাছে খালি টাকা ঢালতে হবে। দেখবেন MS ধোনি আর বিরাট কোহলির ফ্যান বেসের মধ্যে মারামারি করিয়ে 50 জনকে হসপিটালে ভর্তি করিয়ে দেওয়া হবে, কোনো ব্যাপারই না, খালি একটু উস্কাতে হবে। তো আমাদের মধ্যে সব আইডেন্টিটি থাকবে, সব আবেগ থাকবে, কিন্তু আমরা যদি মেন আবেগ ভুলে যাই যে আমরা ভারতবাসী, এই দেশকে রক্ষা করা সম্ভব নয়। ফল্ট লাইনে আমরা পা দিলেই শেষ। বিদেশি শক্তি সেইটাই চাইছে আমরা ফল্ট লাইনে যাতে পা দিই। আমরাও মাথা মোটা গাম্বাট। 3 জন ভারতবর্ষকে রক্ষা করে যাচ্ছে এই বিদেশি শক্তির হাত থেকে। সুদানকে দেখে শেখা উচিত আমাদের, নইলে ঠেকে শিখতে হবে। সুদানে আজকে যা যা হচ্ছে, নোবডি নোজ 5 বছর পর আমার দেশে সেগুলো হবে কিনা। কে 3 জন? 3টা অর্গানাইজেশন। আর্মি, আমি যখন আর্মির কথা বলছি তখন ডিফেন্স ফোর্সের কথা বলছি, আর্মি, নেভি, এয়ারফোর্স। R&AW যে বৈদেশিক শক্তিকে সামলাচ্ছে, আর IB ইন্টেলিজেন্স ব্যুরো যে দেশের মধ্যে সবকিছু সামলাচ্ছে। এদের সঙ্গে আরো অনেক শাখা প্রশাখা অর্গানাইজেশন থাকে। আমরা ভুলে যাই এদের প্রাপ্য সম্মানটা দিতে। এদের জন্য দেশ ঠিক আছে, না হলে আমাদের দেশেও যা ফল্ট লাইন আছে না, কোনো দেশের এজেন্সির 2 বছর লাগবে আমাদের দেশকে জ্বালিয়ে দিতে। এবং সমাজকে ঠিক হতে হবে। শুধু আর্মি, IB আর R&AW সব করে দেবে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো, তা বললে হয় না। ও তো করছে না, আপনি আপনার দায়িত্বটা পালন করছেন। আমি তো ইয়াং জেনারেশনকে আহ্বান জানাবো, আপনাদের মধ্যে দিয়ে, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা থাকতে পারে, বা
21 থেকে 40 বছর বয়সের মধ্যে কেউ আমার এই ভিডিওটা দেখতে পারো তোমরা, যে ভাই WBCS অফিসার হও, পড়াশোনা করো। WBCS অফিসার হলেই সব ফল্ট লাইন মুছে দেওয়া যাবে না, কিন্তু সমাজে 0.01% ফল্ট লাইন মোছার ক্ষমতা তোমার হাতে চলে আসবে ইচ্ছে থাকলে, ওটুকু করো। এবং 25শে নভেম্বর 2025 আমরা 70 জন স্টুডেন্টকে নিয়ে আমাদের এবছরের লাস্ট WBCS ব্যাচ স্টার্ট করব। আমি আশা তো রাখবো যে আমার স্টুডেন্টরা ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতাশালী প্রভাবশালী এক একটা পোস্টে গিয়ে নিজের বেস্টটাকে কাজে লাগিয়ে এদেশের ফল্ট লাইনগুলো মোছার চেষ্টা করে যাবে আজীবন। একজনে হবে না, 1000 জনে হবে, একদিনে হবে না, একদিন না একদিন হবে। এবং পুরো ক্লাস করানো, বই দেওয়া, মক টেস্ট নেওয়া, সমস্ত দায়িত্ব আমাদের থাকবে স্কিল বাংলা আড্ডা 24/7 বেঙ্গলির। আর যাতে স্টুডেন্টদের খুব একটা অসুবিধা না হয় ফিজ দিতে, তাই আমরা 30% ফিজ এখন নেব, বাকি 70% ফিজ চাকরি পেয়ে ফার্স্ট মাসের স্যালারি পেয়ে তারপর দিলেই হবে। 70 জনের জন্য, কেবল 70 জনকেই আমরা ভর্তি নেব, তার বেশি নয়। তো কি করতে হবে? যদি আপনি গ্র্যাজুয়েট হন বা আপনার বাড়ির কেউ হয়, আর বয়স যদি 21 থেকে 39-এর মধ্যে থাকে বা আপনার বাড়ির কারোর থাকে, ওবিসি হলে 21 থেকে 42, এসসি বা এসটি হলে 21 থেকে 44, তো WBCS অফিসার হওয়ার সুযোগ আপনারও আছে। অ্যাপ্লাই করুন। এই নাম্বারটা আগে সেভ করুন, এটা আমার অফিসিয়াল নাম্বার 9875621454। ফোন করবেন না, পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন না। দিনে 2000 ফোন আসে, 2000 পার্সোনাল হোয়াটসঅ্যাপ আছে, কখনোই খুলে দেখতে পারি না। সেভ করে রাখুন স্কিল বাংলা শুভদীপ স্যার বলে। সেভ করে হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট একটা হাই লিখে পাঠান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হাই লিখে পাঠালেই অটোমেটিক আপনার কাছে আমার হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক চলে যাবে, অটোমেটিক। আপনি ওই লিঙ্কটায় ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যান, এর জন্য কোনো ফিজ লাগবে না গ্রুপে জয়েন হতে। দেন আমি কিছু অডিও দেব, আপনার টোটাল ক্ল্যারিটি এসে যাবে WBCS এর ব্যাপারে। যদি আর কিছু না হয়, WBCS কি, কেন, কি ব্যাপার, কি বৃত্তান্ত, জব রোল থেকে পোস্টিং, সিলেবাস থেকে স্ট্র্যাটেজি, এই নিয়ে অন্তত আপনার জীবনে আর কোনো কনফিউশন থাকবে না। তারপর আপনি ঠিক করবেন পড়াশোনা করবেন কি করবেন না। অল দ্য বেস্ট।